প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর মোনা তাহসিন এবং আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাতজ্বর ও তার চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসি। ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান ১৯৮৪ সালের ডিসেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি কার্ডিওলজি এবং এমআরসিপি লন্ডন ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে যেই টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাতজ্বর, বা আমি যদি মেডিকেল টার্মে বলি রিউমেটিক ফিভার। এটি অনেকের মুখে আমরা শুনে থাকি বা আগে আরও বেশি শোনা যেত। তো প্রথমে একটু মেডিকেলীয় ভাষায় জানতে চাইবো যে রিউমেটিক ফিভার আসলে কি। যে বাতজ্বর বা রিউমেটিক ফিভার একটু কমন সমস্যা, বিশেষ করে ৮-১০ বছর বা ২০ বছর আগে আরও কমন ছিল। দিনে দিনে অ্যান্টিবায়োটিকের কারণে, বিভিন্ন কারণে রিউমেটিক ফিভার ইদানিং যদিও ইনসিডেন্স কম, তবুও কিন্তু আশঙ্কাজনক হারে আমাদের দেশে আছে। রিউমেটিক ফিভার নিয়ে প্রথমে একটি ভুল ধারণা, যেটা আমাদের বাংলাদেশে বা আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় যে বাতজ্বর, বাত বলতে কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বোঝায় যে হয়তো বা হাতে পায়ে বা গিরায় গিরায় যে ব্যথা, বাত ব্যথাটা। আর জ্বর অনেক সময় দেখা যায় যে গায়ে গায়ে জ্বর, বাতজ্বর। ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু হালকা শরীর ব্যথা এবং একটু যদি জ্বর জ্বর অনুভূত হয়, এটাকেই কিন্তু আলটিমেটলি ওরা মনে করে আমার বাতজ্বর হয়ে গেছে। এবং রিউমেটিক ফিভারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ রিউমেটিক ফিভারটা যতটা না এই ডিজিজটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ডিজিজের কারণে যে কমপ্লিকেশনগুলো হয়। প্রথমে আমি আসছি যে বাতজ্বর কি। বাতজ্বর যেহেতু বাতের সাথে রিলেটেড টার্মটা, তার মানে নিশ্চয়ই এখানে কোনো গিরায় বা কোথাও ব্যথা অনুভূত হয়, জয়েন্ট ব্যথা হয়। তবে একটা কথা বলে রাখছি যে রিউমেটিক ফিভার যখন আমরা ডায়াগনোসিস করি, তার মাঝে শুধুমাত্র ব্যথাই কিন্তু মেইন ক্রাইটেরিয়া না, অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে আমাদের। আমরা যখন এবং রিউমেটিক ফিভারটা ডায়াগনোসিস হয় শুধুমাত্র ফিজিশিয়ানরাই করতে পারে বা চিকিৎসকরাই করতে পারে। সুতরাং একটা রুগী জ্বর থাকে এবং তার পাশাপাশি কিছু পেশেন্টের জয়েন্টে ইনফেকশন থাকে, পেশেন্টের হার্টে কিছু ইনভলভমেন্ট থাকে, পেশেন্টের কিছু স্কিনে বা চামড়ায় কিছু ইনভলভমেন্ট থাকে, এবং পাশাপাশি কিছু ইনভেস্টিগেশন প্রোফাইল দেখে আলটিমেটলি আমরা একটা পেশেন্টকে বলতে পারি যে তার বাতজ্বর হয়েছে। এটাকে রিউমেটিক, মূলত এটাকে বাতজ্বর বা রিউমেটিক ফিভার বলা হয়। ওল্ড পারসন যারা আছেন তারা ভাবেন যে আমি আসলে বাতজ্বরে আক্রান্ত। এটি কতটুকু সত্য বা কোন বয়সে এর প্রকোপ বেশি দেখা যায়? এটা একটি কমন সমস্যা। আমরাও হাসপাতালে এই সমস্যাটা ফেস করি। দেখা যায় যে একটা বয়স্ক মানুষ এসে বলছে যে তার একটা বাতজ্বর হয়ে গেছে। আলটিমেটলি রিউমেটিক ফিভারের কিন্তু বা বাতজ্বরের একটা নির্দিষ্ট বয়স থাকে, এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই বাতজ্বরে সাধারণত ৫ থেকে ১৫ বা ম্যাক্সিমাম ১৮ বছর পর্যন্ত। এই বয়সটাই কিন্তু মূলত বাতজ্বর হয়। এবং আলটিমেটলি কিছু বয়স, যেমন আফটার 20 ইয়ার্স যেই সমস্যাগুলো আসে, এগুলো কিন্তু অ্যাকিউট রিউমেটিক ফিভার না, বা এগুলো কিন্তু আসলে সিকুয়েলি, মানে তার কনসিকুয়েন্স, যে বাতজ্বরের কনসিকুয়েন্সগুলো আমরা পাই বিভিন্ন কমপ্লিকেশন হিসাবে, যেটা আমরা একটু পরে হয়তো আসবো। কিন্তু আলটিমেটলি একটা বয়স্ক রোগী যখন আসে, তখন অন্যান্য বাত, যেমন অস্টিওআর্থ্রাইটিস বা ক্ষয়জনিত যে বাতগুলো, এবং বয়স্কদের ক্ষেত্রে কিন্তু সাধারণত ওই ক্ষয়জনিত বাত এবং অন্যান্য কিছু ইনফেকশন, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য আর্থ্রাইটিসের যে বাতগুলো আসে। কিন্তু স্পেসিফিক্যালি যদি আমি বাতজ্বর বলি, এবং সেটার ক্ষেত্রে কিন্তু মেইন বয়স সাধারণত ৫ থেকে টিনেজার, এক্স্যাক্টলি টিনেজার। এটি কেন হয়? প্রত্যেকটি রোগেরই নিশ্চয়ই কিছু কারণ আছে। আসলে রিউমেটিক ফিভার বা বাতজ্বর, যে মেডিকেলিও বা সেটা অটো ইমিউনো ডিজিজ আমরা বলি, যে বডির কিছু অ্যান্টিবডি আছে, যে অ্যান্টিবডিগুলো বিশেষ করে যখন গলায় কোনো ইনফেকশন হয় বা স্কিনে, যেটাকে আমরা মেডিকেলীয় ভাষায় স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন বলি। স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন হলে ওই স্ট্রেপ্টোকোকালে যে অ্যান্টিজেনটা আছে, একটা অ্যান্টিজেনটা আমাদের হার্টের অ্যান্টিজেনের সাথে একটা ক্রস রিয়েক্ট করে। এই ক্রস রিয়েক্টের কারণেই মূলত আমাদের রিউমেটিক ফিভারটা হয়, বাতজ্বরটা হয়।
রিউমেটিক ফিভার, যে কোথায় কি কি হয়, অর্থাৎ জয়েন্টে কি হয়, হার্টে কি হয়, স্কিনে কি হয়? জি, এখানে মেডিকেলিও বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু রিউমেটিক ফিভার আমরা ডায়াগনোসিস করি, বাতজ্বর ডায়াগনোসিস করি। যেমন জয়েন্টে সাধারণত জয়েন্ট একটা ইনফেকশন হয়, যেটাকে আর্থ্রাইটিস বলি। এটা কিন্তু জয়েন্ট ফুলে যায় বা প্রচণ্ড ব্যথা হতে পারে, একসাথে সবগুলো জয়েন্ট হয় না। দেখা যায় একটা জয়েন্ট হলো, শোল্ডারে হলো, আলটিমেটলি দেখা যায় শোল্ডারটা সেরে যাচ্ছে, কিন্তু হলো আবার রিস্টে বা এলবোতে, কনুইতে বা হাঁটুতে হলো, যে একটা জয়েন্ট পরপর, এবং জয়েন্টটা কিন্তু পুরোপুরি সেরে যায় আফটার ট্রিটমেন্ট। তারপর দেখা যায় যে আমরা কিছু মেজর ক্রাইটেরিয়া যেগুলো পাই, স্কিনে কিছু আমরা নোডিউল পাই, একটু স্কিনে কিছু, তারপরে কিছু স্কিনে র্যাশ পাই আমরা। তারপর দেখা যায় পেশেন্টের কিছু মুভমেন্ট ডিসঅর্ডার হয়, হাতে বা পায়ে কিছু অস্বাভাবিক মুভমেন্ট হয়, যেটাকে আমরা কোরিয়া বলি, ওই জিনিসটা পেতে পারি। তো একটা জিনিস সেটা হলো সবচেয়ে বড় যেটা, সেটা হলো হার্টে ইনফেকশন হয়, হার্টের আবরণে বা হার্টের মাংসপেশিতে আক্রান্ত হয়। এবং একটা কথা আমি বলে রাখছি, যে আমাদের একটা টার্ম আছে যে রিউমেটিক ফিভারটা ধরে জয়েন্টের মধ্যে, কিন্তু আলটিমেটলি কামড় দেয় হার্টের মধ্যে। দ্যাট মিনস লিক্স দ্য জয়েন্ট বাট বাইট দি হার্ট। এবং এগুলো মেজর ক্রাইটেরিয়া, পাশাপাশি কিছু মাইনর ক্রাইটেরিয়া থাকে, যেমন পেশেন্টের জ্বর হতে পারে, পেশেন্টের আমরা কিছু ইনভেস্টিগেশন পাই, যেমন তার ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে যায়। অনেক সময় আমরা ইসিজিতে কিছু ফাইন্ডিং পাই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে পেশেন্টের এই যে স্ট্রেপ্টোকোকাস দ্বারা পেশেন্ট আক্রান্ত, এই স্ট্রেপ্টোকোকাল কিছু অ্যান্টিজেন আমরা পাই, যেটাকে এএসও টাইটার বলে, যেটা নিয়েও আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে। আমাদের দেখা যায় গ্রামাঞ্চলে বা বিভিন্ন জায়গায় যে এএসও টাইটার একটু বেড়ে গেলে আমরা মনে করি পেশেন্টের কোনো কমপ্লেন নাই, তার কোনো মেজর ক্রাইটেরিয়াও নাই, মাইনর ক্রাইটেরিয়া নাই, দেখা যায় এএসও টাইটারটা একটু বেড়ে গেল, আমরা আলটিমেটলি পেশেন্টকে বাতজ্বরের চিকিৎসা শুরু করে দিই। কিন্তু মনে রাখতে হবে, এএসও টাইটার বাড়ার একমাত্র কারণ কিন্তু বাতজ্বর বা রিউমেটিক ফিভার না। বাতজ্বর হলে অনেক কমপ্লিকেশন অ্যারাইজ করে, তো কি কি কমপ্লিকেশন থাকে? রিউমেটিক ফিভার বা বাতজ্বর লিক্স দ্য জয়েন্ট বাইট দ্য হার্ট, তার মানে হার্টে কামড় দেয়। আলটিমেটলি লং টার্ম কমপ্লিকেশনগুলো কিন্তু হার্টের হয়। যে কমপ্লিকেশনগুলো হয় সেটা হলো হার্টের ভাল্বগুলোর মধ্যে সাধারণত সমস্যা তৈরি করতে পারে। যেমন আমাদের হার্টে বেশ কিছু ভাল্ব থাকে, সাধারণত 4টা ভাল্ব থাকে, মাইট্রাল, ট্রাইকাসপিড, অ্যাওর্টিক, পালমোনারি। এই ভাল্বগুলোর একসময় মোটা হয়ে যায়, এবং ভাল্বগুলো কিন্তু আমাদের ভাল্বগুলোর মেইন ফাংশন হলো একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে রক্তটা স্থানান্তরিত করা বা চলাচল করা। আলটিমেটলি ভাল্বগুলো যদি অস্বাভাবিক চিকন হয়ে যায়, একটা পার্ট থেকে আরেকটা পার্টে রক্ত সঞ্চালন হতে পারে না, বরঞ্চ এখানে পেশেন্টের বেশ কিছু সিমটম দেখা যায়। অনেক সময় দেখা যায় যে ভাল্বগুলোর ফাংশন এক পার্ট থেকে আরেক পাশে রক্ত দেয়া, কিন্তু বিপরীত দিকে আসতে বাধা দেয়া। দেখা যায় যে রিউমেটিক ফিভারের কারণে অনেক সময় ভাল্বের যেই প্যাটেন্সি, এই প্যাটেন্সিটাও নষ্ট কমে যায়, রিগার্জিটেশন, ব্লাডটা উল্টো দিকে চলে আসে, এবং এই ভালভ ডিজিজগুলো রিউমেটিক ফিভারে কমন। আপনি বলছিলেন যে এক্ষেত্রে মাইগ্রেটরি আর্থ্রাইটিস বা আর্থ্রালজিয়া যেটি বলি না কেন এটি হয়, তো এক্ষেত্রে রোগী জয়েন্টে কি ধরনের কষ্ট অনুভব করেন? জয়েন্টের রোগী প্রথমেই যেটা আর্থ্রাইটিস, মানে জয়েন্ট পেইন, প্রচণ্ড ব্যথা নিয়ে আসতে পারে, পেশেন্টের জয়েন্টের জায়গাটা ফুলে যেতে পারে, ওই জায়গার তাপমাত্রা, টেম্পারেচার বেড়ে যেতে পারে। অনেক সময় প্রাথমিকভাবে ইনফেকশনের কারণে জয়েন্টটা মুভ করতে সমস্যা হয়। কিন্তু একটা কথা বলে রাখছি, রিউমেটিক ফিভারে কিন্তু আলটিমেটলি জয়েন্টটা পুরোপুরি ভালো হয়ে যাবে, ডিফর্মিটি ডেভেলপ করবে না। এক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা আছে? রিউমেটিক ফিভারের চিকিৎসা আমরা প্রথমে একিউট রিউমেটিক ফিভার বা বাতজ্বর যেটা বলি, সেটাতে প্রথমে আমরা যেটা করি, অ্যাট ফার্স্ট আমাদের ফিজিশিয়ানদের কাজ হলো যে আসলে ডায়াগনোসিসটা কনফার্ম করা, আসলেই কি এটা রিউমেটিক ফিভার কিনা। তার মানে আমাদের মেজর, মাইনর ক্রাইটেরিয়া এবং যে সাপোর্টিং এভিডেন্স আমি বলেছি, এএসও টাইটার বা আদার ইনভেস্টিগেশনগুলো আমরা প্রথম কনফার্ম করি আসলেই তার বাতজ্বর কিনা। তারপর আমরা পেশেন্টকে যে জিনিসগুলো বলি, প্রথমে আমরা বেড রেস্ট বলি। আমরা একটা টিনেজ যেই বয়সে আসবে, আমরা একবারে কমপ্লিট বেড রেস্ট দিয়ে দিই। কমপ্লিট বেড রেস্ট দিলে পেশেন্টের হার্ট রেস্ট হলো, জয়েন্ট রেস্ট হলো, পেশেন্টের হিলিংটা খুব তাড়াতাড়ি হয়। তারপর আমরা কিছু ওষুধ দিই, যেমন অ্যাসপিরিন, কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ দিই, এবং অন্যান্য আরও কিছু ওষুধ দিই। এবং আরেকটা কথা খেয়াল রাখতে হবে, অনেক সময় দেখা যায় যে ভালভ যদি ডিসফাংশন হয়, এমনকি অনেক সময় আমাদের সার্জারিরও প্রয়োজন হতে পারে। আপনি বলছিলেন অ্যাসপিরিন এগুলো দিয়ে থাকেন, তো এটি নিশ্চয়ই জয়েন্টের উপরে একটি অন্যতম কাজ করে থাকে, সেটি সম্পর্কে জানবো। আপনি বলছিলেন যে বাতজ্বর চিকিৎসায় অ্যাসপিরিনের একটি ভূমিকা আছে,
কিংবা আমরা যদি বলি পেনিসিলিন একটি ঔষধ ব্যবহার করা হয়, তো এগুলো কি ধরনের কাজ করে থাকে আসলে? বাতজ্বর চিকিৎসায় যে ওষুধগুলো আমি একটু আগে বলেছি তার মধ্যে দুইটা ওষুধ তো অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যাসপিরিন, অ্যাসপিরিন কিন্তু আমরা অনেক কিছুতে ইউজ করি, আমরা কোনো সময় স্ট্রোকে ইউজ করি, পেশেন্টের হার্ট অ্যাটাকে ইউজ করি। রিউমেটিক ফিভারে আমরা অ্যাসপিরিনটা একটু হাই ডোজে আমরা একটা অ্যাসপিরিন দিই, এবং মূলত এটা জয়েন্ট ইনফেকশনটা কমানোর জন্য, এবং পেশেন্টকে অত্যাধিক হাই টলার একটা খুব হাই পরিমাণে আমরা উচ্চ ডোজে আমরা অ্যাসপিরিন দিয়ে থাকি। তারপর যেটা অ্যান্টিবায়োটিকটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং রিউমেটিক ফিভারে অ্যান্টিবায়োটিক নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো আমরা একিউট রিউমেটিক ফিভার মানে প্রথম বাতজ্বরে তো আমরা একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই দিব, যেন তার স্ট্রেপ্টোকোকাল ইনফেকশনটা কমানোর জন্য পাশাপাশি। এবং আমরা অ্যান্টিবায়োটিক কিন্তু রিউমেটিক ফিভার একটা লম্বা সময় ধরে দিই, এবং এই অ্যান্টিবায়োটিক যে আমরা পেনিসিলিন দিই, পেনিসিলিনটা আমরা দুইভাবে দিতে পারি। একটা হলো আমরা পেশেন্টকে এটা মাংসের মধ্যে দিতে পারি, ইন্ট্রামাসকুলার, অনেক সময় আমরা ওরাল দিই, যে মুখে খাওয়ার যেটা, এবং অ্যাসপিরিনটা লম্বা সময় ধরে দিই। এবং এই কত সময় ধরে আমরা অ্যাসপিরিন দিব সেটা ডিপেন্ড করে পেশেন্টের বাতজ্বর হলো কি না, পেশেন্টের বাতজ্বরের কারণে তার হার্ট কতটুকু ইনফেক্টেড হলো, এবং পাশাপাশি হার্টে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করলো কি না, এই জিনিসগুলো আমাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং প্রায় আমরা দেখি যারা বাতজ্বরে আক্রান্ত রোগী আছেন তাদের কিন্তু আপনি বলেছেন দীর্ঘমেয়াদী একটি চিকিৎসার প্রয়োজন হয়। কোন ক্ষেত্রে কত দিন পর্যন্ত আসলে বা কত বছর পর্যন্ত এই ট্রিটমেন্টটি চালিয়ে যেতে হবে? এই জিনিসটা যেটা কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন শুধুমাত্র যদি রিউমেটিক ফিভার, তার কোনো হার্টে কোনো ইনভলভমেন্ট নাই, আমরা একটা স্বল্প একটা ডোজ দিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ একটা ডোজ দিয়ে আমরা ট্রিটমেন্টটা বন্ধ করে দিই। দেখা যায় যে যাদের রিউমেটিক ফিভার এবং পাশাপাশি হার্টে ইনফেকশন, তাদের ক্ষেত্রে কি করে আমরা একটা লম্বা সময় ধরে দিই, এবং সময়টা কতদিন, সময়টা প্রায় দেখা যায় যে আমরা পেশেন্টকে 5 ইয়ার্স 5 বছর পর্যন্ত আমরা অ্যান্টিবায়োটিকটা দেই, অথবা পেশেন্টের বয়স যখন 21 হয়, তার মানে যেই জিনিসটা বড়, তার মানে যদি একটা পেশেন্ট 13 বছরে আক্রান্ত হয়, আমরা 21 বছর পর্যন্ত আমরা রিউমেটিক ফিভারের অ্যান্টিবায়োটিকটা আমাদের কন্টিনিউ করতে হবে। অথবা পেশেন্ট যদি 19 বছরে আক্রান্ত হয়, তাহলে আমাদের 19 + 5 আমাদের প্রায় 24 বছর পর্যন্ত আমাদের রিউমেটিক ফিভারের যে অ্যান্টিবায়োটিকটা আমাদের কন্টিনিউ করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, পেশেন্ট যদি কোনো ভালভুলার ডিজিজ হয়ে যায়, প্রথমটা ছিল শুধুমাত্র হার্টে ইনফেকশন, তো পেশেন্টের যদি কোনো ভালভুলার ডিজিজ, দ্যাট মিনস ভালভে কোনো চিকন হয়ে গেল বা ভালভ রিগার্জিটেশন হলো, তার কার্যক্ষমতা হারিয়ে ফেললো, তখন কিন্তু আলটিমেটলি আমরা একটা লম্বা সময়, এমনকি দেখা যায় যে লাইফ লং আমরা অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করতে হয় আমাদের। তো এত দীর্ঘদিন আসলে একটি ঔষধ কন্টিনিউ করতে বলা, এটির জন্য তো একটি মানসিক প্রস্তুত করা মানসিকভাবে, কিংবা একটা কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। কিভাবে আপনারা কাউন্সিলিং করেন? আমরা যে জিনিসগুলো করি সেটা হলো, প্রথম আমরা পেশেন্টকে বাতজ্বর এবং তার কনসিকোয়েন্স সম্বন্ধে বুঝাই। যে আমরা প্রথমেই বলি যে আপনার ওষুধ খাওয়াটা সহজ, একটা ভালভে একটা অ্যাটাক হয়ে গেলে, ভালভে সমস্যা হয়ে গেলে ভালভ রিপ্লেস করা সহজ, কোন জিনিসটা সহজ। আসলে তখন দেখা যায় যে পেশেন্টকে যখন আমরা রিউমেটিক ফিভারের টাইপ এবং তার কমপ্লিকেশনগুলো সম্পর্কে খুব বিশদভাবে পেশেন্টকে আমরা বলে দিই, বুঝিয়ে দিই, আলটিমেটলি কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টই সে বুঝে এবং খুব যত্ন করে ওষুধগুলো কন্টিনিউ করে। এটি আসলে রিকারেন্ট কোনো কন্ডিশন কিনা? জি, একটা জিনিস ইম্পর্টেন্ট, যে জিনিসটা বলা সেটা হলো একিউট রিউমেটিক ফিভার বা হঠাৎ করে বাতজ্বর, এটা সাধারণত একিউট রিউমেটিক ফিভারটা রিকারেন্ট হয় না, অনেক সময় আলটিমেটলি একিউটটা ক্রনিক মানে দীর্ঘমেয়াদী রিউমেটিক ফিভারে পরিণত হয়। আর আরেকটা কথা বলি, যে রিউমেটিক ফিভারটা যখন হার্টে ইনভলভ করলো, এটা কিন্তু একটা সাময়িক ব্যাপার না, এটা লাইফ লং প্রোগ্রেস করে এবং এই লাইফ লং প্রোগ্রেস তার মানে কি, হার্টের মধ্যে তার অ্যাক্টিভিটি কিন্তু লাইফ লং কন্টিনিউ থাকে। এজন্যই মূলত আমরা যে অ্যান্টিবায়োটিকটা দেই, যেন হার্টের প্রদাহ কমিয়ে দেয়, যেন হার্টের কমপ্লিকেশনগুলো কম হয়। রিউমেটিক ফিভারের ক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার আছে যে ফিজিক্যাল এক্সারসাইজ এর ইম্পর্টেন্স? এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট, যে অন্যান্য বাত যেগুলো আমি প্রথমে একটা ডিফারেন্স কিন্তু বলে দিয়েছিলাম, যে রিউমেটিক ফিভারে কিন্তু আলটিমেটলি আমাদের ডিফর্মিটি হয় না, কিন্তু অন্যান্য বাত যেগুলো, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস ধরেন, বা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, বা যাদের অস্টিও আর্থ্রাইটিস, সেখানে কিন্তু ডিফর্মিটি হয়। সুতরাং যেখানে ডিফর্মিটি হওয়ার চান্স থাকে, সেখানে আমরা কি করি, পেশেন্টকে আমরা অ্যাডভাইস দিই যে আপনাদের জয়েন্টগুলো মুভমেন্ট করান। যখন পেশেন্টের জয়েন্ট যখন সচল থাকে, মুভমেন্টে থাকে, তাদের কিন্তু ডিফর্মিটি অনেক কম থাকে। তো বাতজ্বরের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। আমি ট্রিটমেন্ট অপশনে বলেছিলাম যে রিউমেটিক ফিভার বা বাতজ্বরের একটা অংশ হলো পেশেন্টকে বেড রেস্ট, মানে আমরা পেশেন্টকে রেস্ট দিয়ে দিলাম।
এবং পেশেন্টকে রেস্ট দিলে তার হার্টের প্রদাহটা কম হয় এবং আলটিমেটলি কিন্তু পেশেন্টের জয়েন্ট ইনফেকশনটা কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে অন্যান্য আর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্যতিক্রম এটাই যে রিউমেটিক ফিভারে আমরা পেশেন্টকে রেস্ট দেই, অন্যান্য আর্থ্রাইটিসের ক্ষেত্রে পেশেন্টকে আমরা বলি বেশি বেশি মুভমেন্ট করার জন্য। জি। আচ্ছা, এক্ষেত্রে আপনি বলেছেন যে একজন টিনেজার বেশি আক্রান্ত হন এবং এক্ষেত্রে 21 বছর পর্যন্ত বা 5 বছর পর্যন্ত যে অ্যান্টিবায়োটিকটা আপনারা সাজেস্ট করেন সেটি যদি তিনি কন্টিনিউ করে, তারপরে কি তার যে জীবনের মান সেটি কি একজন সাধারণ মানুষের মতো হতে পারে কিনা? সাধারণত আমরা অ্যান্টিবায়োটিকগুলো দিই যে এই সময়টার মধ্যে তার কমপ্লিকেশন রেটটা বেশি। তবে একটা কথা বলে রাখছি যে রিউমেটিক ফিভার আমরা ট্রিটমেন্ট কমপ্লিট করে দিলাম, তার মানে আমরা পেশেন্টকে 100% গ্যারান্টি দিতে পারবো না যে তার হার্ট কতটুকু পরবর্তীতে তার হার্টে কোনো আসলে কমপ্লিকেশন হবে কিনা। এজন্য আমরা যে জিনিসটি করি এটা পিরিয়ডিক বা একটা 1 বছর বা 2 বছর, অনেক সময় 5 বছর পর পর আমরা পেশেন্টকে হার্টের কিছু ইনভেস্টিগেশন করতে বলি, যেমন একটা বুকের এক্সরে করতে বলি, একটা ইকো করতে পারি, ইকোকার্ডিওগ্রাম, যে ইকোকার্ডিওগ্রাম করে বোঝা যায় যে হার্টের মধ্যে তার ভালভ কোনো ইনভলভমেন্ট শুরু হচ্ছে কিনা। যদি ইকো করতে গিয়ে দেখি যে তার হার্টের মধ্যে ভালভ ইনভলভমেন্ট শুরু হয়ে যায়, আলটিমেটলি আমাদের কিন্তু আবার তার চিকিৎসা শুরু করতে হবে এবং হার্টের ভালভ ইনভলভমেন্ট কমানোর জন্য যদি অন্যান্য কোনো কারণ না পাওয়া যায় তাহলে আমাদের বুঝতে হবে মেবি এই ভালভ ইনভলভমেন্টটা মনে হয় যে তার আগে যে রিউমেটিক ফিভার ছিল ওইটাই তার একমাত্র কারণ, তখন আমরা ওইভাবে আমরা ট্রিটমেন্ট শুরু করি। দ্যাট মিনস পিরিয়ডিক ফলো আপ ইজ ইম্পর্টেন্ট। স্যার, আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদেরকে দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গাউট। গাউট হচ্ছে আর্থ্রাইটিসের আরও একটি প্রকার। গাউট চিকিৎসা শাস্ত্রে অনেক পুরনো একটি রোগ, আমরা জেনে আছি, এবং এটাকে বাংলায় গেটে বাতও বলা হয়। গাউট যে কারণে আসলে হয়ে থাকে সেটা হচ্ছে, এটা অবশ্যই বয়স্কদের মাঝে বেশি দেখা যায়, বয়স্ক হলেও পুরুষদের ক্ষেত্রে এটি বেশি, মহিলাদের থেকে পুরুষদের গাউট জিনিসটা বেশি পরিলক্ষিত হয়। গাউট যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে যে যদি মেটাবলিজমের কিছু বিশৃঙ্খল হয়ে থাকে বডিতে, বিশেষ করে পিউরিন রিলেটেড যে মেটাবলিজমটা সেটা যখন আমাদের শরীরে বাধার সম্মুখীন হয় বা এটার মেটাবলিজমটা বিঘ্ন ঘটে, তখনই গাউট বডিতে তৈরি হয়ে থাকে। গাউটের জন্য যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে যে ফুলে যায়, হাঁটু ফুলে যায়, তারপর হচ্ছে গিরাগুলো ফুলে যায়, অনেক সময় আঙ্গুলগুলো, অনেক পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল ফুলে যায়, সাথে জ্বরও থাকতে পারে। যে কারণগুলোর কারণে গাউট হয় সেটা বলবো। প্রথমেই হচ্ছে যদি দেখা যায় যে আমাদের পিউরিন জাতীয় খাবার মেটাবলিজমের পরে যে ইউরিক অ্যাসিডটা উৎপাদিত হয়, যে বর্জ্য পদার্থটা উৎপাদিত হয়, সেটা যখন ব্লাডে চলে যায় এবং দেহ থেকে নির্গত প্রস্রাবের মাধ্যমে যখন চলে যায়, তখন দেখা যায় যে হাইপার ইউরেমিয়া, ইউরিক অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি। সেই কারণের কারণে কিন্তু গাউট হতে পারে। এটা প্রথম পর্যায়ের কারণ বলছি। দ্বিতীয় পর্যায়ে যেটা হতে পারে সেটা হচ্ছে যে যখন হাইপার ইউরেমিয়া হয়ে গেল, সেটা সেকেন্ড পর্যায়ে দেখা যায় যে আর ইউরিন থেকে সেটা হচ্ছে না, বের হচ্ছে না, সেক্ষেত্রে দেখা যাবে ব্লাডে থেকে যাচ্ছে এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হচ্ছে। হৃৎপিণ্ডের জটিলতা হতে পারে, তারপরে হচ্ছে কিডনির জটিলতা হতে পারে এবং ব্যক্তি স্থূলও হয়ে যেতে পারে, ওবেস হয়ে যেতে পারে। সে কারণেও কিন্তু গাউট হয়ে থাকে। আরও একটি বিষয় যেটা হচ্ছে, যদি আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণটা এরকম থাকে যে 2.5 থেকে 5 মিলিগ্রাম পার ডিএল এর মতো, তো যখনই আমরা দেখব যে পুরুষদের ক্ষেত্রে 6 এবং মহিলাদের ক্ষেত্রে যখন 5.5 মতো হয়ে গেছে, তখন আমরা বলতে পারি যে সে গাউটে ভুগছে। এখন কি খাবো? আর্থ্রাইটিসে আমাদের ডায়েটটা কেমন হবে? আর্থ্রাইটিসের ক্ষেত্রে যে কথাটাই বলবো, প্রথমত যে কারণে আর্থ্রাইটিসটা হচ্ছে, পিউরিন জাতীয় খাবারের প্রপার মেটাবলিজমটা যখন হচ্ছে না, তখনই তো আর্থ্রাইটিস হচ্ছে। কাজে আমাদেরকে অবশ্যই পিউরিন জাতীয় খাবারগুলো বাদ দিতে হবে। এখন পিউরিন জাতীয় খাবার কোনগুলো? পিউরিন জাতীয় খাবারগুলো হচ্ছে যেগুলো আমরা অতি চর্বিযুক্ত যে খাবারগুলো, রেড মিট যেগুলো আছে, গরু, খাসি, কলিজা, ফুসফুস, গুদ্দা, এছাড়াও কিছু সামুদ্রিক মাছ হতে পারে, তারপরে হচ্ছে লবস্টার হতে পারে, পাশাপাশি কিছু কিছু মাছও আছে যেগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায় যারা আর্থ্রাইটিস রোগটাতে ভুগছেন। এই খাবারগুলো আমরা খাবো না। সবজির মধ্যে যেগুলো আছে, খুব সোজা বাংলায় যেটা বলবো, কিরি জাতীয় যত সবজি আছে, ফুলকপি, বাঁধাকপি, সামটাইমস ব্রকলি, লেটুস পাতা, পালং শাক, এ সময় অবশ্যই আপনারা খুব স্ট্রিক্টলিভাবে অ্যাভয়েড করতে হবে। আর্থ্রাইটিসের জন্য এই খাবারগুলো খাওয়া যাবে না। আর যে খাবারগুলো খেতে পারবো সেগুলো হচ্ছে যে মাছের মধ্যে যদি বলি, সীমিত পরিমাণ মাছ খাওয়া যেতে পারে, মুরগি অল্প পরিমাণে খাওয়া যেতে পারে, হয়তো ডেইলি বেসিসে খাবো না, অল্প পরিমাণে খেতে হবে। সবজির মধ্যে হচ্ছে শসা, টমেটো, গাজর,
বিট, মূলা এগুলো খুব ভালো কাজ করে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ওয়াটার রিটেনশন সবজিগুলো খুব ভালোভাবে খেতে পারবে। ফলের মধ্যে হচ্ছে বেরিজ টাইপের যে ফলগুলো আছে, স্ট্রবেরি যেটা বাংলাদেশে পাওয়া যায়, বাট ব্ল্যাকবেরি হয়তো এত অ্যাভেলেবেল না, কিন্তু স্ট্রবেরি, তারপর সবুজ আপেল, এ ধরনের ফলগুলো কিন্তু খুব ভালো কাজ করে আর্থ্রাইটিসের জন্য। বিশেষ করে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে যিনি ভুগছেন, কখনো সরাসরি ফ্যানের নিচে বসবেন না, এবং তাদেরকে চেষ্টা করতে হবে যাতে সারা বছরই অলমোস্ট কুসুম গরম পানিতে তারা তাদের শাওয়ারটা নিয়ে থাকে। ভিটামিন ডি কিন্তু আর্থ্রাইটিসে খুব ভালো কাজ করে। এখন ভিটামিন ডি মানে একটা অবশ্যই আমরা বলে থাকি সূর্যের আলো আছে, পাশাপাশি যেটা আপনারা করতে পারেন, আপনারা কিন্তু টক জাতীয় ফল থেকেও কিন্তু, সাইট্রিক ফ্রুট থেকেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। সেটা কিভাবে পাওয়া যেতে পারে, ধরেন লেবুতে তো আমরা জানি যে ভেরি গুড সোর্স অফ ভিটামিন সি, ঠিক আছে ভিটামিন সি ওখান থেকে পাচ্ছি, বাট ভিটামিন ডি কিন্তু পাওয়া সম্ভব। আমি যদি, বা কমলা লেবু হতে পারে, সেটাকে যদি আমি অনেকক্ষণ মাসাজ করি কমলা লেবুটাকে, তাহলে কিন্তু এটা তিতকু টাইপের একটা উপাদান বের হয়। তখন যদি আমরা ওই তিতকু, বিশেষ করে ওই খোসাটা থেকে যখন আমরা তিতকু উপাদানটা খাবো, তখন কিন্তু আমরা ভিটামিন ডিটা ওখান থেকে গ্রহণ করতে পারি। এই বাত জ্বরের রোগীরা মানসিকভাবে আসলে কি রকম থাকে? একিউট রিউমেটিক ফিভার যেটা, সেখানে একটু সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে, ইমোশনাল একটু আপ ডাউন হতে পারে। আর ক্রনিক রিউমেটিক ফিভার অথবা যার হার্টে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, তার কিন্তু লাইফটা একটু নর্মালি চেয়ে একটু ডেভিয়েশন হয়ে যায়। যেমন অনেক পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসে, বুক ধরফর নিয়ে আসে, এমনকি অনেক সময় প্রচণ্ড বুকে ব্যথা নিয়েও আসতে পারে। সুতরাং ওই সমস্ত পেশেন্ট যারা লং টার্ম কমপ্লিকেশনগুলো থাকে, তাদের ক্ষেত্রে আমরা পেশেন্টের সাইকোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট থাকে, সাইকোলজিক্যাল পেশেন্ট একটু মানসিকভাবে একটু আপসেট থাকে। আরেকটা জিনিস, একটা পেশেন্ট লং টার্ম ওষুধ খেতে হয়, এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল আপসেটের একটা অন্যতম কারণ। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ এনটিপিকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।